গল্পকথন বাই জ্যোতি চ্যানেলে আজকে শুনবেন হুমায়ুন আহমেদের লেখা একটি উপন্যাস প্রিয়তমেশু। আজ তৃতীয় পর্ব। জহিরা এখনো ফেরেনি, নিশ্চয়ই বন্ধুবান্ধব জুটিয়েছে। মাঝে মাঝে বন্ধুবান্ধব জুটে যায়, বাড়ি ফিরতে রাত হয়। তার চোখে মুখে অপ্রস্তুত ভাব লেগে থাকে। লজ্জিত অনুতপ্ত মানুষের আচরণ দেখতে ভালো লাগে। নিশাতের মনে হলো আজ তাই দেখবে। সে রান্না চড়ালো, সামান্য কিছু রান্না করবে, ভাত, 2 পিস মাছ ভাজা, ডাল। ভাগ্যিস জহির তার বাবার মতো ভোজনবিলাসী হয়নি, হলে মুশকিল হতো। রান্নাঘরে সময় দিতে তার ভালো লাগে না। রান্না শেষ করে নিশাত দ্বিতীয়বার স্নান করলো, তবু নিজেকে ঠিক ফ্রেশ মনে হচ্ছে না। মনের কোথাও কি খানিকটা কাদা লেগে আছে। এই কাদা কিছুতেই দূর হবে না। তার প্রচণ্ড খিদে লেগেছিল। একবার ঘড়ির দিকে তাকিয়ে সে খেতে বসে গেল। রাত 10টার মতো বাজে। আর অপেক্ষা করার অর্থ হয় না। জহির নিশ্চয়ই খাওয়া দাওয়া শেষ করে ফিরবে। পুষ্প কিছু খেয়েছে কিনা কে জানে, হয়তো খায়নি। খোঁজ নেওয়া উচিত, কিন্তু প্রচণ্ড আলসেমিতে শরীর কেমন করছে। মনে হচ্ছে কোনো মতে বিছানায় গড়িয়ে পড়তে পারলে বেঁচে যাবে। তাছাড়া এরা স্বামী স্ত্রী এখন কিছু সময় একা থাকুক, এর প্রয়োজন আছে। ভাত শেষ না করি নিশাত উঠে পড়ল। খিদে আছে, কিন্তু খেতে ইচ্ছে করছে না। অদ্ভুত শারীরিক অবস্থা। জহির এলো রাত 11টায়। মুখে অনুতপ্ত মানুষের লাজুক হাসি। তাই খুলতে খুলতে বলল, মহিউদ্দিনের পাল্লায় পড়েছিলাম, জোর করে ঢাকা ক্লাবে নিয়ে গেল। ইচ্ছে ছিল না, 2 পেগ হুইস্কি খেতে হলো। যত বলি লিকার আমার পছন্দ না, তত জোর করে। সব মাতালরা অন্যদের মাতাল বানানোর চেষ্টা করে, মনে করে এটা তাদের ডিউটি। ভাত খেয়েছো? হ্যাঁ, তুমি নিশ্চয়ই খেয়ে এসেছো। কেমন বমি বমি লাগছে। হুইস্কি আমার একেবারেই সহ্য হয় না। তুমি এমনভাবে কথা বলছো যেন কৈফিয়ত দিচ্ছ আমার কাছে। কৈফিয়ত দেবার কিছুই নেই। খেতে ইচ্ছে করলে তুমি খাবে, মাতাল হতে চাইলে হবে। তোমার জীবন হচ্ছে তোমার, আমারটা আমার। জহির বিস্মিত হয়ে বলল, তার মানে? মানে কিছুই নেই। মনে হচ্ছে তুমি খুব রেগে গেছো। না, আমি মোটেও রাগিনি। এর আগেও তুমি অনেকবার লিকার খেয়ে বাড়ি ফিরেছ, কখন আমি কিছু বলিনি? বলেছি? তা বলনি, কিন্তু মুখ অন্ধকার করেছ। মুখ অন্ধকার করার চেয়ে বলে ফেলা ভালো। আজও কি আমি মুখ অন্ধকার করে আছি? তোমার কি তাই মনে হচ্ছে? হ্যাঁ। দুঃখিত, মুখ অন্ধকার করতে চাইনি। হাত মুখ ধুয়ে শুয়ে পড়ো। তুমি সোজা হয়ে দাঁড়াতে পারছো না, বিশ্রাম নাও। জিনিসটা আমার সহ্য হয় না। মাতালের পাল্লায় পড়ে কড়া করে 1 কাপ কফি করতে পারবে? হ্যাঁ, পারবো। নিশাত রান্নাঘরে ঢুকলো, কফি বানালো, টেবিলের উপর থেকে খাবার দাবার ফ্রিজে ঢুকিয়ে রাখলো। জহির এসে উকি দিল রান্নাঘরে। নিশাত, তোমার টেলিফোন। মোহাম্মদপুর থানা থেকে ইন্সপেক্টর নুরুদ্দিন তোমাকে চাচ্ছে। ব্যাপার কি? ব্যাপার কিছু না। ব্যাপার কিছু না মানে? দুপুর রাতে থানা থেকে তোমাকে টেলিফোন করবে কেন? হয়েছেটা কি? বললাম তো কিছু হয়নি। নিশাত টেলিফোন ধরল। ইন্সপেক্টর নুরুদ্দিন বললেন, সরি, অনেক রাতে টেলিফোন করলাম। অসুবিধা নেই, আমি জেগেই ছিলাম। আমরা মিজানকে এই কিছুক্ষণ আগে গ্রেপ্তার করেছি। এই খবরটা আপনাকে দিলাম। আপনি যদি ওনাকে খবরটা দেন, উনি হয়তো খুশি হবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরেকটা কথা, আপনি বারবার জানতে চাচ্ছিলেন যে মেডিকেল রিপোর্টে কিছু পাওয়া গেছে কিনা। কিছু পাওয়া যায়নি। সে কি? এসব ব্যাপারে সাধারণত ধস্তাধস্তি হয়। জখম থাকে ভিকটিমের গায়ে, কামড়ের দাগ থাকে, সেসব কিছুই নেই। ও অজ্ঞান ছিল? হ্যাঁ, তাই। আমি বুঝতে পারছি। আমাদের এখন যা করতে হবে তা হচ্ছে কোর্টে বোঝাতে হবে। মুশকিল কি হচ্ছে জানেন? কোনো সিমেন্টও পাওয়া যায়নি। তাই নাকি? হ্যাঁ, তার কারণ বুঝতে পারছি। মেয়েটি নিশ্চয়ই বেশ কয়েকবার গোসল করেছে। এসব ক্ষেত্রে মেয়েরা তাই করে। বিপদে পড়ি আমরা, চিহ্ন থাকে না। কেস দাঁড় করাতে পারবেন না? আমার নাম নুরুদ্দিন। আমি খুব খারাপ লোক। আমি কেস দাঁড় করিয়ে দেব। আপনারা খুব ভালো একজন লয়ার দেবেন। আচ্ছা, রাখি। নিশার টেলিফোন রেখে দিল। জহির তাকিয়ে আছে তার দিকে। সে থমথমে গলায় বলল, কি হয়েছে? পাশের ফ্ল্যাটের মেয়েটি রেপড হয়েছে। তার সঙ্গে তোমার সম্পর্ক কি? তোমাকে টেলিফোন করছে কেন? আমি মেয়েটিকে পুলিশের কাছে নিয়ে গিয়েছি। তুমি নিয়ে গেছো? কেন? তুমি কেন? তোমার কিসে মাথা ব্যথা? নিশাত চুপ করে আছে, জবাব দিচ্ছে না। একবার ছোট্ট একটা হাই তুলল।
জহির বলল, কথা বলছো না কেন? তুমি সুস্থ না, কাজে কথা বলছি না। আমি সুস্থ না? না, তুমি সোজা হয়ে দাঁড়াতে পারছো না। যা মনে আসছে বলছো। এখন আমি তোমার কোনো কথার জবাব দেব না। নিশাত শোবার আয়োজন করছে, ঝাড়ুন দিয়ে বিছানা ঝাড়ছে। মশারি গুজল, কড়াবাতি নিভিয়ে নীলবাতি জ্বালালো, যেন কিছুই হয়নি। পাশে দাঁড়িয়ে থাকা মানুষটার যেন কোনো অস্তিত্ব নেই। নিশাত মশারির ভেতর থেকে বলল, এসো শুয়ে পড়ো, রাত কম হয়নি। জহির হাত মুখ ধুয়ে বারান্দায় খানিকক্ষণ হাঁটাহাঁটি করে ঘুমোতে এলো। কোমল গলায় বলল, না, চেষ্টা করছি। কিছু মনে করো না নিশাত। হঠাৎ মাথা এলোমেলো হয়ে গেল। আই এম সরি। আমি কিছু মনে করিনি। জহির একটা হাত নিশাতের গায়ে তুলে দিল। কিছুক্ষণের মধ্যেই তার নিঃশ্বাস ভারী হয়ে এলো। নিশাত খুব সাবধানে হাতটা সরিয়ে দিল। এ স্পর্শ সবসময় সুখকর হয় না। নিশাতের ঘুম আসছে না। অদ্ভুত একটা কষ্ট হচ্ছে। নিজেকে খুব একা লাগছে। সে বিছানা ছেড়ে বারান্দায় এসে দাঁড়ালো। আকাশে খুব তারা, ঝলমল করছে আকাশ। কত নক্ষত্র, কত ছায়াপথ। সীমাহীন বিশ্ব ব্রহ্মাণ্ডে একজন মানুষের নিঃসঙ্গতাও কি সীমাহীন হয়? রকিব জেগে আছে। সে উবু হয়ে খাটের উপর বসে আছে। তার পাশেই পল্টু। মেঝেতে সারা গায়ে চাদর জড়িয়ে কুণ্ডলি পাকিয়ে পুষ্প শুয়ে আছে। ঘর পুরোপুরি অন্ধকার। পুষ্প ঘুমিয়ে আছে কিনা রকিব বুঝতে পারছে না। ডাকলে সাড়া দিচ্ছে না, কিন্তু মাঝে মাঝে নড়াচড়া করছে। যেভাবে সারা গায়ে চাদর জড়িয়েছে তাতে মনে হচ্ছে জ্বর এসেছে। পুষ্প, এই পুষ্প। পুষ্প একটু নড়ল, কোনো রকম শব্দ করল না। রাতে তাদের কারোরই খাওয়া হয়নি। রকিবের প্রচণ্ড খিদে পেয়েছে, কিন্তু এই মুহূর্তে খাওয়ার কথা কি করে পুষ্পকে বলবে বুঝতে পারছে না। রাতে রান্না হয়নি। খাবার দাবার কিছু বাইরে থেকে আনিয়ে নেওয়া উচিত ছিল। রাত জাগলেই খিদে পায়। পুষ্প, এই পুষ্প। কি? থানায় কি হলো? পুষ্প জবাব দিল না, চাদরে মুখ ঢেকে দিল। অত্যন্ত অবাক হয়ে রকিব লক্ষ্য করল এই মুহূর্তে তার শুধু খিদের কথাটাই বারবার মনে হচ্ছে, অন্য কিছু মনে আসছে না। সে মশারির ভেতর থেকে বেরিয়ে এলো। পুষ্পের মাথার কাছে চেয়ারটায় খানিকক্ষণ বসে রইল। ভোর হতে কত দেরি কে জানে। ঘড়ি দেখতে ইচ্ছে করছে না। মনে হচ্ছে খুব দেরি নেই। ভোর হলে সে কী করবে? তার কী করা উচিত? এ বাড়িতে থাকা যাবে না। তার কেন জানি মনে হচ্ছে আশেপাশে সবাই ব্যাপারটা জেনে গেছে। পুলিশ আসা যাওয়া করেছে। জানাই তো উচিত। বাড়িওয়ালার ভাগ্নে এসে জিজ্ঞেস করলো কি হয়েছে। সে শুকনো গলায় বলল, কিছু না। পুলিশ কি জন্যে? এই মামুলি ব্যাপার, কিছু জিনিসপত্র চুরি গেছে। ছেলেটা এই কথা বিশ্বাস করলো না। কিরকম অদ্ভুত চোখে তাকিয়ে রইল। সবই হচ্ছে কপালের খেলা। এত মেয়ে থাকতে সে কিনা বিয়ে করলো পরীর মতো একটা মেয়েকে। কালো নাকবোচা বেটা একটা মেয়েকে বিয়ে করলে কি আর এই সমস্যা হতো? সুখে থাকতো সে, মহা সুখে থাকতো। কথায় আছে না, পয়লা সুন্দরীর সঙ্গে করতে হয় ফষ্টি নষ্টি, 2 নম্বর সুন্দরীর সঙ্গে করতে হয় প্রেম, বিয়ে করতে হয় 3 নম্বর সুন্দরীকে। সে করেছে বিরাট আহাম্মকি। সুন্দরী বিয়ে করেছে। সুন্দর ধুয়ে এখন কি সে পানি খাবে? দেখতে সুন্দর হলেই হয় না, বুদ্ধিও থাকতে হয়। বুদ্ধি থাকলে কখনই কাণ্ড ঘটে? একটা চিৎকার দিলে 50টা মানুষ আসে। সাহায্যের জন্য আসে না, মজা দেখার জন্য আসে। তাতে তো অসুবিধার কিছু নেই। লোক তো জড়ো হয়। এই কেলেঙ্কারি কথা নিশ্চয়ই পত্রিকায় উঠবে। পত্রিকাওয়ালারা এসব জিনিসই খোঁজে, বক্স করে ছাপায়। এই খবরগুলো লোকজন পড়েও আগে। কালকের খবরের কাগজ খুললেই হয়তো দেখা যাবে গৃহবধূ পুষ্পধর্ষিতা। আত্মীয় স্বজনেরা ব্যাপারটা কিভাবে নেবে কে জানে। জনে জনে চিঠি লিখতে হবে। বাদ সমাচার এই যে, খবরের কাগজে যে সংবাদ ছাপা হইয়াছে ইহার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। নাম ও জায়গা এক জায়গায় হওয়ায় কিছুটা বিভ্রাট সৃষ্টি হইয়াছে। আমি পড়িয়াছি যন্ত্রণায়। জনে জনে পত্রপাঠ উত্তর দিবেন, শ্রেণীমতো সালাম ও দোয়া দিবেন, আরজ ইতি। কিছুতেই ব্যাপারটা জানাজানি করতে দেওয়া যাবে না। কেসের তো প্রশ্নই আসে না। পুষ্পকে বুঝিয়ে বলতে হবে। মাথা খারাপ করলে তো চলবে না, মাথা ঠান্ডা রাখতে হবে। রকিব শেষ সিগারেটটা ধরালো। পল্টু জেগে উঠেছে। রাতে একবার উঠে দুধ খায়। এটা কি সেই ওঠা কিনা কে জানে। পল্টু কাঁদতে শুরু করেছে।
পুষ্প নড়ছে না, যেন পল্টুর কান্নার শব্দ তার কানে যাচ্ছে না। রকিব বলল, আয় পুষ্প, ওকে দেখো না, একটু দুধ টুধ খাবে বোধহয়। পুষ্প উঠল, কিন্তু তার বাবুর কাছে গেল না। বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। কিছুক্ষণের মধ্যেই হাউমাউ শব্দে কাঁদতে শুরু করলো। শব্দ যাতে বাইরে না আসে তার জন্য দরজা বন্ধ করে রেখেছে, কিন্তু শব্দ আসছে। রকিব স্তব্ধ হয়ে বসে আছে। এই প্রথমবারের মতো মনে হলো পুষ্পকে কিছু সান্ত্বনার কথা বলা দরকার ছিল, সে বলেনি। রকিব বাথরুমের দরজায় ধাক্কা দিয়ে বলল, এই পুষ্প, কি করছো? দরজা খোলো। ভঙ্গিতে বাবুকে কোলে নিয়ে দুধ খেতে দিল। ছেলেটা এত বড় হয়েছে, এখনো মার দুধ খায়। রকিব নিচু গলায় বলল, কান্নাকাটি করে এখন আর কি হবে? মানে, সে তার কথা শেষ করলো না, কারণ কি বলবে বুঝতে পারল না। পুষ্প থেমে থেমে বলল, তুমি কি আমাকে কেন? শরীরটা নোংরা হয়ে আছে এই জন্য। কি যে বলো, তুমি আমাকে ঘেন্না করছো। আমি তোমার চোখ দেখেই বুঝছি, এসব বোঝা যায়। বাথরুমের আলোর খানিকটা এসে পড়েছে পুষ্পর গায়ে। কি অদ্ভুত সুন্দরী না তাকে লাগছে। রকিব এগিয়ে এসে পুষ্পের পিঠে হাত রাখল। পুষ্প শান্ত স্বরে বলল, আমাদের বাসার পাশে একজন মোক্তার সাহেব থাকতেন। কতগুলো গুন্ডা ছেলে তার স্ত্রীকে ধরে নিয়ে এক রাতে একটা দোকানে আটকে রেখেছিল। তার স্ত্রী পরদিন ফিরে এসেছিলেন, কিন্তু মোক্তার সাহেব তার স্ত্রীকে ঘরে নেননি। পরের বছর তিনি আরেকটা বিয়ে করেছিলেন। রকিব বলল, আজাবাজা কথা বলার দরকার নেই, এসো কিছুক্ষণ শুয়ে থাকি। ভোরবেলা আমরা এখানে তালা দিয়ে অন্য কোথাও চলে যাব। কল্যাণপুরে তোমার ভাইয়ের বাসা কিংবা অন্য কোথাও। কেন? কল্যাণপুরে যাব কেন? এখানে জানাজানি হয়ে গেছে, নানাজনে নানা কথা বলবে। বলুক, আর জানাজানি তো হবেই, কোর্টে কেস উঠবে না? তুমি কি ভাবছিলে আমি মুখ বন্ধ করে বসে থাকব? রকিব লক্ষ্য করল, এই পুষ্প দিনের বেলায় ভেঙে পড়া পুষ্প নয়, অন্য পুষ্প। তাকে সে ঠিক চেনে না। নিশাত খুব ভোরবেলা মার বাড়িতে চলে এলো। মূল উদ্দেশ্য হচ্ছে বাবাকে ধরা। ফরহাদ সাহেব সকাল 8টার আগেই বাড়ি থেকে বের হন। রিটায়ার করার পর বিদেশি এক কোম্পানিতে কনসালটেন্সি করেন। ওদের অফিস শুরু হয় 8টায়। গেট খুলে নিশাত অবাক হয়ে গেল। বারান্দায় তার বোন মিরু। 6 বছর পর দেখা। এরা থাকে নিউ জার্সিতে। দেশে যে বেড়াতে আসবে এরকম কোনো আভাস চিঠিপত্রে ছিল না। নিশাত ছুটে এসে মিরুকে জড়িয়ে ধরল। মিরু বলল, দম বন্ধ করে মারবি নাকি? ছাড় তো। না, ছাড়ব না। নিশাত আনন্দে কেঁদে ফেলল। মিরু হাসতে হাসতে উঁচু গলায় বলল, এই তোমরা সবাই এসে দেখে যাও নিশাত কেমন ভ্যাবা করে কাঁদছে। এই মেয়েটা দেখে আর বড় হলো না। মিরুর নিজের চোখও ভিজে গেল। কতদিন পর দেখছি নিশাতকে। খুব শখ ছিল ওদের বিয়ের সময় থাকবে, আশা হয়নি। মিরুর স্বামী ইয়াকুব বেরিয়ে এসেছেন। সে হাসি মুখে বলল, নিশাত, এবার তোমার দুলাভাইকে জড়িয়ে ধরে খানিকক্ষণ কাঁদো। তাকেও তো তুমি অনেকদিন পর দেখছো। আপনারা কখন এসেছেন দুলাভাই? ঢাকা এয়ারপোর্টে এসে পৌঁছালাম রাত 2টা। বেরোতে বেরোতে 3:30। সারপ্রাইজ দেবার জন্য কাউকে কোনো খবর দেওয়া হয়নি। কাজেই এয়ারপোর্ট থেকে শহরে আসার কোনো ট্রান্সপোর্ট পাইনি। মহা যন্ত্রণা। তোমরা 2 বোন পরস্পর দুঃখের আলাপ কিছু করে নাও, তারপর আমি কথা বলবো। এক কাজ করো, একটা ঘরে ঢুকে যাও। বাইরে থেকে আমি দরজা বন্ধ করে দিই। নিশাত বলল, বাচ্চারা কোথায়? ওদের আনিনি, স্কুল খোলা। বাংলাদেশের স্কুল তো না যে অ্যাবসেন্ট করা যাবে। কদিন থাকবে? গুনে গুনে 10 দিন। আজকের দিন চলে গেলে থাকবে 9 দিন। কাজী, তুই তোর বরকে নিয়ে চলে আয়। এই 10 দিন একসঙ্গে থাকবো। তোর বরটা কেমন? ভালো। শুকনো মুখে ভালো বলছিস কেন? জোর করে বল। মা বলছিলেন একটু নাকি গম্ভীর টাইপের, অমেশুক, শ্বশুরবাড়িতে বিশেষ আশেটাসে না। নিশাত জবাব দিল না। তার একটু মন খারাপ হলো। মা জহিরকে তেমন পছন্দ করেন না। করতেই যে হবে তেমনও কোনো কথা নেই, কিন্তু যার সঙ্গে দেখা হয় তার সঙ্গে প্রথমেই নিজের অপছন্দের কথাটা বলেন। মিরু আপাকে আসতে না আসতেই বলেছেন। 2-1টা দিন অপেক্ষা করতে পারলেন না। নিশাত, তোর বরকে ইয়াকুবের সঙ্গে জুড়ে দেব। দেখবি 7 দিনে তাকে সামাজিক বানিয়ে ছেড়ে দেবে। সব জামাই কি আর একরকম হয় আপা? মার বড় দুলাভাইকে মনে ধরেছে, আর কাউকে তার পছন্দ হবে না।
তোর নিজের কি তোর বরকে পছন্দ হয়েছে? হ্যাঁ হয়েছে। গুড। আর কারো পছন্দ হোক বা না হোক তাতে কিছু যায় আসে না। দাঁড়া, তোর দুলাভাইকে পাঠিয়ে দিই, জহিরকে নিয়ে আসবে। কাউকে পাঠাতে হবে না, খবর দিলে নিজেই চলে আসবে। না, ও গিয়ে নিয়ে আসবে। তোর জন্য চমৎকার গিফট এনেছি, তোর দুলাভাই পছন্দ করে কিনেছে। বিয়ের উপলক্ষে গিফট। আন্দাজ কর তো কি? আন্দাজ করতে পারছি না। দাঁড়া এখানে, আমি নিয়ে আসছি। তার আগে আমার গালে একটা চুমু খাতো। নিশাত মিরুর গালে চুমু খেলো। আবার তার চোখে পানি এসে গেল। মিরু বলল, তোর পাশের ফ্ল্যাটের একটা মেয়ে নাকি রেপড হয়েছে। তুই খুব ছোটাছুটি করছিস। কে বলেছে? না, মার কাছে শুনলাম। তুই সাবধানে থাকবি। কেমন ফ্ল্যাট তোদের? ভালো প্রিকশন নেই? ওই ফ্ল্যাটটি ছেড়ে দে। অসম্ভব, ওখানে তোকে যেতেই দেব না। নিশাত মুগ্ধ হয়ে মিরুকে দেখছে, কেমন হড়হড় করে কথা বলছে। কি সুন্দর লাগছে আপাকে। গিফট দেখাবার কথা বলেছে, এখন তার মনেই নেই। নিশাত রান্নাঘরে উকি দিল। মা খুব ব্যস্ত। রাজ্যের রান্না মনে হচ্ছে একদিনে রেঁধে ফেলবেন। তার মুখ আনন্দে ঝলমল করছে। তিনি একবার শুধু নিশাতের দিকে তাকিয়ে আবার ব্যস্ত হয়ে পড়লেন। এত আয়োজন কি শুধু সকালে নাস্তার মা? হ্যাঁ, তুই জহিরকে আনবার জন্য গাড়ি পাঠিয়ে দে। গাড়ি পাঠাতে হবে না, আমি টেলিফোন করেছি, চলে আসবে। নিশাত তার বাবার খোঁজে গেল। তাকে পাওয়া গেল না। তিনি কিছুক্ষণ আগে বেরিয়ে গেছেন। নিশাত জহিরকে টেলিফোন করল। হ্যালো, তুমি এখানে চলে আসো। কেন বলো তো? আপার দুলাভাই এসেছেন আমেরিকা থেকে। তাই নাকি? হ্যাঁ, সারপ্রাইজ ভিজিট। তুমি চলে এসো। অফিসে যেতে হলে এখান থেকে যাবে। আসছি। নিশাত শোনো, ওই মেয়েটি মানে পুষ্প বেশ কয়েকবার এসে তোমার খোঁজ করে গেছে। কিছু বলেছে? না, বলেনি। তুমি কি আসবার সময় জিজ্ঞেস করে আসবে কি ব্যাপার? জহির কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমার কিছু জিজ্ঞেস করতে ইচ্ছে করছে না। তুমি ইনভলভড হয়েছ, এটাই যথেষ্ট। পুরো পরিবার শুদ্ধ ইনভলভড হবার কোনো দরকার দেখি না। ইনভলভড হবার তো কথা হচ্ছে না, তুমি শুধু জিজ্ঞেস করবে কি ব্যাপার। এর মধ্যে যদি এখানে আসে তাহলে জিজ্ঞেস করব। আমি নিজে গিয়ে জিজ্ঞেস করতে পারবো না। আচ্ছা, তাই করো। রকিব 3 দিন পর আজ প্রথম তার অফিসে এসেছে। চুপচাপ তার চেয়ারে বসে আছে। টেবিলে ফাইলপত্র খানিকক্ষণ নাড়াচাড়া করে রেখে দিল। তার মনে হচ্ছে সবাই তাকে অন্যরকম দৃষ্টিতে দেখছে। এখন পর্যন্ত কেউ তাকে জিজ্ঞেস করেনি গত 3 দিন সে আসেনি কেন, অথচ এটা জিজ্ঞেস করা খুবই স্বাভাবিক। পাশের টেবিলে বসে আজিজ খা, তার বিশেষ বন্ধু। সেও এখন পর্যন্ত কিছু জিজ্ঞেস করছে না। রকিব নিজে থেকেই বলল, জ্বরে পড়ে গিয়েছিলাম। গোসল করে ফ্যানের নিচে শুয়েছি, ফট করে ঠান্ডা লেগে গেল। সকালেও জ্বর ছিল। আজিজ খা তবুও কিছু জিজ্ঞেস করল না, বললও না। অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল। অথচ তার অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকার কোনো কারণ নেই। তার সমস্যার কথা এরা নিশ্চয়ই কিছু জানে না। কোনো পত্রিকায় কিছু ছাপা হয়নি। সবকটা পত্রিকা সে খুঁটি খুঁটি পড়েছে। তাহলে সবাই এরকম করছে কেন? নাকি সবটাই তার মনের ভুল? টিফিনের সময় এজিএম মনসুরউদ্দিন সাহেব তাকে ডেকে পাঠালেন। মনসুরউদ্দিন সাহেব ধমক না দিয়ে অধ্যস্তন কর্মচারীদের সঙ্গে কথা বলেন না এবং কাউকে বসতে বলেন না। কেউ যদি বসে পড়ে তিনি সরু চোখে তাকান। অথচ আজ তিনি রকিবকে ঘরে ঢোকা মাত্র বসতে বললেন। রকিব সাহেব, চা খাবেন? জি না স্যার, কাল 3টার দিকে আপনার একবার খোঁজ করেছিলাম। কাল আসিনি স্যার, জ্বর ছিল। গোসল করে ফ্যানের নিচে শুয়েছিলাম, বুকে ঠান্ডা বসে গেছে। ও আচ্ছা, কী ব্যাপার স্যার? না মানে অফিসিয়াল কিছু না, এক ভদ্রলোক এসেছিলেন আপনার খোঁজে। আমার পরিচিত আর কি, ওনার কাছে শুনলাম। রকিবের নিঃশ্বাস বন্ধ হয়ে এলো, মাথা ঝিমঝিম করতে লাগলো। রকিব সাহেব, আপনি কি কোনো পুলিশ কেস করেছেন নাকি? রকিব হ্যাঁ না কিছুই বলল না। ভদ্রলোক ওই ব্যাপারেই কথা বলতে এসেছিলেন, মানে কোনো সেটেলমেন্টে আসা যায় কি না। অবশ্য আপনি ভালো বুঝবেন। আগে বলুন তো কী হয়েছে ব্যাপারটা। কিছু হয়নি স্যার, ওই ভদ্রলোকও তাই বলছিলেন। আমি ওনাকে আপনার বাসার ঠিকানা দিয়েছি। উনি ঠিক বাসা যাওয়ার ব্যাপারে উৎসাহী নন। উনি কে স্যার? মিজান সাহেবের মামা হন সম্পর্কে, চৌধুরী খালিকুজ্জামান, ইন্ডাস্ট্রিয়ালিস্ট। আপনি বরং টেলিফোন ওনার সঙ্গে কথা বলেন। আমার কাছে একটা কার্ড আছে, এই নিন।
রকিব হাত বাড়িয়ে কাঠটা নিল। মনসুরুদ্দিন সাহেব হাসি মুখে বললেন, এজন্যই ডেকেছিলাম, অন্য কিছু না। আপনি খালেকুজ্জামানের সঙ্গে কথা বলুন, বিশিষ্ট ভদ্রলোক, কোনো রকম সংকোচ ছাড়া কথা বলবেন। খোলাখুলি কথা হওয়া ভালো, কি বলেন? জি স্যার। আমি বরং ওনার সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দিই, আর সন্ধ্যাবেলা বাসায় চলে যান। ব্যস্ত মানুষ তো, অ্যাপয়েন্টমেন্ট ছাড়া দেখা হওয়া মুশকিল। তাহলে কি করব অ্যাপয়েন্টমেন্ট? রকিব এমনভাবে মাথা নাড়ল, যার মানে হ্যাঁ বা না দুই হতে পারে। সে অফিসে 4টা পর্যন্ত বসে রইল, বিভিন্ন ফাইল খুলল এবং বন্ধ করল। 4টার পর সে বাসায় গেল না। পার্কের বেঞ্চিতে অন্ধকার হওয়া পর্যন্ত বসে রইল। পার্কের কাছেই খালিকুজ্জামান সাহেবের বাসা, হেঁটে হেঁটেই যাওয়া যায়। রকিবের একবার মনে হচ্ছে তার যাওয়া উচিত, ভদ্রলোক কি বলেন শোনা উচিত। আবার পর মুহূর্তেই মনে হচ্ছে সে কেন যাবে, তার কিসের গরজ। রাত 8টা পর্যন্ত সে পার্কে বসে রইল। 8টার পর খালেকুজ্জামান সাহেবের বাসার সামনে উপস্থিত হলো। বিশাল বাড়ি, গেট বন্ধ। খাকি পোশাক পরা দারোয়ান দাঁড়িয়ে আছে। রকিব নিচু গলায় বলল, চৌধুরী সাহেব কি বাড়ি আছেন? জি আছেন। দেখা করবেন? না, দেখা করব না, এমনি জিজ্ঞেস করলাম। দারোয়ানের বিস্মিত দৃষ্টির সামনে রকিব লম্বা লম্বা পা ফেলে বাসার দিকে রওনা হলো। রাস্তায় বাতি নেই, হাঁটতে কেমন গা ছমছম করে। লোকজনের চলাচলও খুব কম। ঢাকা শহর বদলে যাচ্ছে। রাত 9টার পর রাস্তা ফাঁকা হয়ে যায়। আকাশে মেঘ জমেছে, বিদ্যুৎ চমকাচ্ছে। বৃষ্টি নামলে খুব ঝামেলায় পড়তে হবে। ভিজতে ভিজতে বাড়ি ফেরা, ঠান্ডা লেগে গেলে সর্বনাশ। বড় রাস্তা ওঠার আগেই বৃষ্টির ফোঁটা দু একটা উপরে পড়তে শুরু করলো। কিছু কিছু রিক্সা আছে, তারা কোথাও যাবে না। যাবে না তো রিক্সা নিয়ে বসে আছে কেন কে জানে। রকিব চায়ের দোকানে কিছুক্ষণ বসলো। বৃষ্টি চেপে নেমেছে, ধরার কোনো লক্ষণ নেই। তাকে বাড়ি ফিরতে হবে কাকবেজা হয়ে। তার কপালটাই খারাপ। অফিস থেকে সরাসরি বাসায় চলে এলে এই ঝামেলা হতো না। বাসায় ফিরতে ফিরতে রকিবের 11টা বেজে গেল। বৃষ্টিতে ভিজে একাকার হয়েছে, গলা বসে গেছে, ঢোক গিলতে কষ্ট হচ্ছে। সে বুঝতে পারছে প্রবল জ্বর আসছে। ঠান্ডা তার সহ্য হয় না। তার জীবনটা এমন কেন? যেসব সহ্য হয় না, বারবার সেসবের মধ্যে দিয়ে তাকে যেতে হয়। সে না হয়ে অন্য কেউ হলে একটা রিক্সা পেয়ে যেত। সে বলেই পেল না। হেঁটে হেঁটে কাদায় পানিতে মাখামাখি হয়ে এতটা পথ আসতে হলো। বাসা ঘন অন্ধকারে ডুবে আছে। পুরো অঞ্চলে ইলেকট্রিসিটি নেই। একটা মোমবাতি জ্বালিয়ে পুষ্প বসে আছে। ভয়ে তার মুখ শুকিয়ে এতটুকু হয়ে আছে। কেন জানি মনে হচ্ছিল মিজান ছাড়া পেয়েছে। ছাড়া পেয়েই চলে এসেছে এখানে। দরজায় ধাক্কা দিয়ে হাসি হাসি গলায় বলবে, ভাবি চিনতে পারছেন তো, অধমের নাম মিজান। রকিব যখন দরজায় ধাক্কা দিল, উঁচু গলায় বলল, দরজা খোলো। তখনও তার পুরোপুরি বিশ্বাস হয়নি এটা রকিব। পুষ্প ভয় কাতর গলায় বলেছে, কে কে? পল্টু ঘুমিয়ে পড়েছিল। পল্টুকে ধাক্কা দিয়ে জাগালো কেন? যেন এই শিশুটি মায়ের বিপদে পাশে এসে দাঁড়াবে। দরজা খোলো না, এই পুষ্প। পুষ্প দরজা খুলল। কাঁদো কাঁদো গলায় বলল, কোথায় ছিলে তুমি? ইস কি অবস্থা, এরকম করে ভিজলে কেন? রকিব জবাব দিল না। বাথরুমে ঢুকে গেল। পুষ্প বলল, ভয়ে আমি মরে যাচ্ছিলাম। নিশা তাপারাও কেউ নেই সন্ধ্যা থেকে। বাসায় ইলেকট্রিসিটি নেই। তুমি কথা বলছো না কেন? ভাত গরম করব? রকিব সেই প্রশ্নেরও উত্তর দিল না। এই কথা বলছো না কেন? ভালো লাগছে না তাই বলছি না। এসেই প্রেমালাপ শুরু করব নাকি? অবস্থাটা দেখছো না? ভাত বাড়বো? না, পানি গরম করো, গার্গল করব। পুষ্প গরম পানি এনে দিল। একটা মাত্র মোমবাতি, তাও শেষের দিকে চলে এসেছে। শেষ হলে অন্ধকারে ঘর ঢেকে যাবে। প্রবল বর্ষণ হচ্ছে, শক্ত বাতাসও দিচ্ছে। আজ সারা রাত নিশ্চয়ই কারেন্ট আসবে না। আজ সকালবেলা নিশাতাপা এসেছিলেন। ওনার বোন আর দুলাভাই এসেছেন, এই জন্য তারা কদিন ওই বাড়িতেই থাকবেন। কীরকম ভয়ের ব্যাপার না? ভয়ের কি আছে এর মধ্যে? এত বড় বাড়িতে আমরা একা, বাড়িওয়ালাও তো নেই। শুধু তার ভাগ্নেটা আছে, ওকে দিয়ে মোম আনালাম। ভালো করেছ। গার্গল শেষ হতে মোমবাতি ফুরিয়ে গেল। রকিব বিরক্ত মুখে বলল, আর নাই মোমবাতি? না। এক একটা কাজ যা করো না, দুটো মোম আনতে কি অসুবিধা ছিল?
পুষ্প ছোট্ট নিঃশ্বাস ফেলল। এখন চুপ করে থাকাই ভালো। রকিব কোনো কারণে রেগে আছে। অফিসে কিছু হয়েছে বোধহয়। অফিসে কিছু হলেই সে কয়েকদিন রেগে থাকে। কথা বললেই রেগে যায়। পুষ্প ভাত খেলো না। অন্ধকারে খাবে কিভাবে? সে অনেকদিন পর রকিবের পাশে নিজের বালিশ রাখল। এই কদিন তাদের দুজনে মাঝখানে বাবু ঘুমিয়েছে। নিশাতাপা বাবুর জন্য খুব দামি একটা প্যান্ট আর শার্ট এনেছে। দেখবে? অন্ধকারে দেখব কিভাবে? আমি কি বিড়াল নাকি? পুষ্প লক্ষ্য করল রকিবের গলা তরল হয়ে আসছে। সে রাগী ভাবটা এখন নেই। তোমার গলার ব্যথাটা কমেছে? না, এই ঘোড়ার ডিম আর কমবে না। মাথা টিপে দেব? ব্যথা করছে গলা? মাথা টিপে দিলে কি হবে? পুষ্প হেসে ফেলল। এই তো, মানুষটা সহজ হয়ে গেছে। চা করে দেব? চা খাবে টোস্ট বিস্কিট দিয়ে? রাতে কিছু খেলে না তো, খিদে লাগছে না? লাগছে। দেব করে? দাও বরং, 4টা ভাতই খাই। অন্ধকারে খাবো কি করে? পুষ্প উঠে বসল। একটা হাত রাখলো রকিবের গায়ে। তার মনে কিছু কথা জমে আছে। বলবে করেও বলা হয়নি। এ অন্ধকারে বলে ফেললে কেমন হয়? আধার সে কথাগুলো বলবার জন্য বিশেষ একটা পরিবেশ তৈরি করে দিয়েছে। এই শোনো, একটা কথা বলি। বলো। ওই ঘটনার পর থেকে তুমি একদিনও আমাকে আদর করনি। আচ্ছা, আমাকে তোমার এখন ঘেন্না লাগে? না, বলো, আমি মন খারাপ করব না। এখন কি আর আমার সঙ্গে ঘুমোতে ইচ্ছে করে না? রোজই তো ঘুমাচ্ছি। এই ঘুমের কথা বলছি না। আমাকে তোমার এখন ঘেন্না লাগে? আরে কি যে বলো, মন মেজাজ ঠিক নাই। মাথার ঘায়ে কুত্তা পাগল অবস্থা। এখন কি এসব ভালো লাগে? ইচ্ছে করে ঘরবাড়ি ছেড়ে জঙ্গলে চলে যেতে। পুষ্প অনেকক্ষণ চুপ করে রইল। বৃষ্টির বেগ আগের মতোই আছে। ঢাকা শহর মনে হচ্ছে ভাসিয়ে নিয়ে যাবে। পুষ্প অস্পষ্টভাবে প্রায় ফিসফিস করে বলল, আজ আমাকে একটু আদর করবে? অসুখ বিসুখের মধ্যে এসব যন্ত্রণা ভালো লাগে না। বলি রকিব স্ত্রীকে টেনে নিল। গভীর আনন্দে পুষ্পের চোখে পানি এসে গেছে। তার মনে হচ্ছে পাশের মানুষটি ছাড়া পুষ্প আর কাউকে চেনে না। আর কেউ নেই তার। এই মানুষটি একটি কড়া কথা বললে সে ছাদ থেকে লাফিয়ে রাস্তায় পড়ে যাবে। এই মানুষটি পুষ্প আর ভাবতে পারছে না। জগৎ সংসার দুলে উঠতে শুরু করেছে। কি অপূর্ব, কি রহস্যময় স্বামী স্ত্রী ভালোবাসাবাসের এই গোপন সম্পর্ক। পুষ্প, আমরা সুখী আছি, তাই না? হ্যাঁ। আমার একটা কথা শুনবে পুষ্প? কি কথা? বলছি, কিন্তু বলো তুমি শুনবে? হ্যাঁ। রকিব পুষ্পকে নিজের দিকে টেনে নিয়ে এলো। মাথায় হাত বুলাতে বুলাতে বলল, তোমার ব্যাপারটা জানাজানি হোক, এটা আমি চাই না পুষ্প। জানাজানি হলে কি হবে একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো তো। কি হবে? খবরে কাগজে উঠবে। সবাই কেমন করে আমাদের দিকে তাকাবে। পল্টু বড় হয়ে জানবে, আত্মীয় স্বজনরা কানাকানি করবে। লোকটার শাস্তি হোক তুমি চাও না? চাইবো না কেন, অবশ্যই চাই। হারামজাদাকে আমি গুন্ডা লাগিয়ে খুন করাবো। পুষ্প হাসল। অন্ধকারে সে হাসি রকিব দেখতে পেল না। তোমাকে কথা দিচ্ছি পুষ্প, প্রফেশনাল লোক লাগিয়ে কুত্তার বাচ্চাটার ভুঁড়ি নামিয়ে ফেলব। পুষ্প শান্ত গলায় বলল, আমি কি চাই জানো? আমি চাই সবাই শয়তানটাকে দেখুক, সবার সামনে শয়তানটার কঠিন শাস্তি হোক। তারপর আমরা কোনো এক অচেনা জায়গায় চলে যাব। সেখানে কেউ আমাদের চিনবে না, কেউ কিছু জানবে না। আমরা নিজেরা থাকব। অচেনা জায়গায় চাকরিটা আমাকে দেবে কে? নিশাতাপা জোগাড় করে দেবেন, আমাকে বলেছেন। উনি সব ভেবে রেখেছেন। তিনি কি বলেছেন বলবো? রকিব জবাব দিল না। পুষ্প আগ্রহ নিয়ে বলতে লাগলো, নিশাতাপা বলেছেন তোমার জন্য সিলেট চা বাগানে একটা চাকরির ব্যবস্থা করবেন। নিশাতাপার শ্বশুর একটা চা বাগানের মালিক। এখানে তুমি যা বেতন পাও সেখানেও তাই পাবে। কি কথা বলছো না কেন? তোমার নিশাতাপার এত দরদ কেন? মানুষের জন্য মানুষের দরদ থাকবে না? পৃথিবীর সব মানুষই কি তোমার বন্ধুর মতো? ওইসব হচ্ছে মুখের কথা। চা বাগানের চাকরি জোগাড় করবে, চাকরি এত সোজা? নিশাতাপা করবে। আর করলেই বা সেই চাকরি আমি নেব কেন? দয়া দেখানো চাকরি। ওইসবের কোনো ভবিষ্যৎ আছে? ভবিষ্যৎ নাইবা থাকলো, নিরিবিলি একটা জায়গায় না হয় নতুন করে জীবন শুরু করলাম। পুষ্প গভীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। রকিব কিছু বলছে না।
বৃষ্টির জোর কমে আসছে। জানালা গলে হিমশীতল বাতাস ঢুকছে। মশারি নৌকার পালের মতো ফুলে ফুলে উঠছে। পল্টু জেগে উঠেছে। অন্ধকার দেখে কাঁদছে। পুষ্প কিছু বলছে না, যেন তার ছেলের কান্না শুনতে পাচ্ছে না। নিশাতের মনে হলো আজ কোনো কারণে জহির রেগে আছে। জহির খুব সহজে রাগ আড়াল করে রাখতে পারে। প্রচণ্ড রাগ নিয়েও সে খুব স্বাভাবিক ভঙ্গিতে কথা বলতে পারে, হাসতে পারে। বিয়ের প্রথম প্রথম ব্যাপারটা সে পারে। চেহারা দেখে বলে দিতে পারে জহির রেগে আছে কি রেগে নেই। এখন যেমন পারছে, তবে রাগের কোনো কারণ নিশাত ধরতে পারছে না। গতকাল অনেক রাত পর্যন্ত তারা ও বাড়িতে ছিল। জহির খুব আগ্রহের সঙ্গে দুলাভাইয়ের সঙ্গে গল্প করল। দুলাভাইয়ের অতি তুচ্ছ রসিকতাকেও খুব শব্দ করে হাসতে শুরু করলো। জহিরের জন্য ব্যাপারটা খুবই অস্বাভাবিক, তবে বোঝা যাচ্ছে সে খুব আনন্দে আছে। আজ এই অল্প কিছুক্ষণের মধ্যে কি হলো? অফিসে কোনো গন্ডগোল হয়েছে? অফিসের গন্ডগোলে বিচলিত হবার লোক তো জহির নয়। নিশাত নিজ থেকে কিছু জিজ্ঞেস করল না, স্বামীকে লক্ষ্য করতে লাগলো দূর থেকে। জহির অফিসের কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে বারান্দায় চা খেতে গেল। এটা তার রুটিন। পরপর 2 কাপ চা নিঃশব্দে খাবে, কোনো রকম কথা বলবে না। চোখের সামনে থাকবে খবরের কাগজ কিংবা কোনো গল্পের বই। আজ রুটিনে ব্যতিক্রম হলো। জহির চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল, বাবার একটা চিঠি পেলাম, আগামাথা কিছু বুঝতে পারছি না। নিশাত, তুমি একটু পড়ে দেখবে? নিশাত বলল, যে চিঠির আগামাথা তুমি বোঝনি আমি কি করে বুঝবো? আমার কি এত বুদ্ধি? বাবা লিখেছেন তুমি নাকি তার কাছে একটা চাকরি চেয়েছো, চা বাগানে চাকরি। আমার নিজের জন্য না, অন্যের জন্য। কার জন্য জানতে পারি? পারো, পুষ্পের স্বামীর জন্য। ঘটনা প্রকাশ হয়ে গেলে ওপার ছাড়া থাকতে পারবে না। নিরিবিলি কোনো জায়গায় তাদের চলে যেতে হবে। জহির কথা বলছে না, চায়ের কাপেও চুমুক দিচ্ছে না। সে রাগ সামলাবার চেষ্টা করছে। শেষ পর্যন্ত সামলাতে পারবে কিনা কে জানে। নিশাত বলল, তোমার চা কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে। জহির চায়ের কাপে ছোট্ট একটা চুমুক দিয়ে কাপ সরিয়ে রাখল। নিচু গলায় বলল, তোমার কি মনে হয় না তুমি সমস্ত ব্যাপারটা নিয়ে একটু বাড়াবাড়ি করছো? না, তা মনে হয় না। আমার কিন্তু মনে হচ্ছে। মনে হলে কিছু করার নেই। ব্যাপারটা তুমি কি ভুলে যেতে পারো না? অনেক কিছু তো করলে, আর কেন? আমি কিছুই করিনি। চিঠিটা পড়ে দেখি। আমার কোটে আছে, দেখো। নিশাত উঠে চিঠির খোঁজে ভেতরে গেল। চিঠি নিয়ে এসে আবার বসলো জহিরের সামনে। মানুষটা কি কঠিন দৃষ্টিতে তাকে দেখছে। সেই দৃষ্টি সম্পূর্ণ উপেক্ষা করে সে খাম খুলল। নিশাত ভেবে পাচ্ছে না তার চিঠির উত্তরে উনি জহিরকে কেন লিখবেন। চাকরি কি দিতে পারবেন না, এই কথা সরাসরি জানাতে সংকোচ করেছেন? শ্বশুরবাড়ির সঙ্গে নিশাতের সম্পর্ক খুব ভালো নয়। ওদের সবাই যেন কেমন আলগা আলগা। নিশাতের শ্বশুর ইসমাইল সাহেব 10 মিনিট কখনো কারো সঙ্গে কথা বলেন না। নিশাতের সঙ্গে কথাবার্তা হ্যাঁ হুর মধ্যে সীমাবদ্ধ রেখেছেন। তবে জন্মদিন, বিবাহবার্ষিকী, নববর্ষ এইসব উপলক্ষে লোক মারফত একটা বড় প্যাকেট এসে উপস্থিত হয়। সঙ্গে ইংরেজিতে নোট, যার সারমর্ম, এই আনন্দ তোমার জীবনে অক্ষয় হোক। জহিরের কাছে চিঠিতেও ইংরেজিতে লেখা, টাইপ করে পাঠিয়েছেন। এই চিঠিও নিশ্চয়ই কয়েকটি কপি আছে, ফাইল কপি, অফিস কপি। নিশাত চিঠি পড়ল। প্রিয় জহির, নিশাত সম্প্রতি আমার কাছে চা বাগানের একটি চাকরি চেয়ে পাঠিয়েছে, চিঠি দিয়েছে। চাকরি কার জন্য এবং সে চাকরি প্রার্থীর অভিজ্ঞতা কী তা লেখেননি। আমি নিজে যাচাই না করে কাউকে চাকরি দেই না। তবে নিশাতের জন্য একটি ব্যতিক্রমী ব্যবস্থা নেওয়া যেতে পারে। তোমার স্ত্রীকে আমি খুব পছন্দ করি, তার অনুরোধ নিশ্চয়ই রাখব। তোমাকে এই চিঠি লেখার কারণ হচ্ছে তুমি আমাকে চাকরি প্রার্থী সম্পর্কে যাবতীয় তথ্য দেবে। সে যেন চা বাগানে চাকরি চেয়ে একটি দরখাস্ত করে। দরখাস্ত অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে হতে হবে। তোমার কাছ থেকে চিঠি পাবার পর আমি নিশাতকে চিঠি দেব। ইতি মোহাম্মদ ইসমাইল। কাজের চিঠি। তুমি কেমন আছো জাতীয় একটি বাক্য পর্যন্ত নেই, যেন চিঠিটা কোনো মানুষকে লেখা নয়, যন্ত্রের লেখা। নিশাত তাকালো জহিরের দিকে। রাগের কঠিন ভঙ্গিগুলো এখন আর জহিরের চেহারায় নেই। সে নিজেকে সামলে ফেলেছে। এখন বেশ সহজ ভঙ্গিতে কথা বলবে, যেন দুজনের মধ্যে কিছুই হয়নি।
জহির খবরের কাগজ ভাঁজ করে রেখে হাসি মুখে বলল, চিঠি পড়লে? হ্যাঁ, পরে এই চিঠির ব্যাপার নিয়ে আলাপ করব। এখন বলো, তোমার প্রোগ্রাম কি? আমার প্রোগ্রাম দিয়ে কী করবে? তোমার দুলাভাই সবাইকে নিয়ে বড় কোনো জায়গায় খেতে চান। নির্ভর করছে তোমার প্রোগ্রামের উপর। যা ব্যস্ত তুমি। আর সন্ধ্যার সময় হবে? হবে। ভালো, তোমার দুলাভাই মানুষটি খুব চমৎকার, আমার খুব পছন্দ হয়েছে। আর আমার বোন? তিনি তোমার মতোই। আমার মতো বলতে কী মিন করছো? আমি মন্দ না ভালো? কখনো কখনো ভালো, কখনো মন্দ। উদাহরণ দাও, আমি কখন ভালো কখন মন্দ? কারো সাথে পাছে থাকো না, নিজের মতো জীবনযাপন করো, এটা খুব ভালো। আবার কোনো কোনো ক্ষেত্রে বাইরের জিনিস নিয়ে মাতামাতি করো, এটা মন্দ। পুষ্পের ব্যাপারটার কথা বলছো? হ্যাঁ। এই ঝামেলা 1 সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে। স্পেশাল ট্রাইব্যুনালের কেস খুব দ্রুত হয়। পুলিশ আজকালের মধ্যে চার্জশিট দিয়ে দেবে। বাকি রইল শুধু একজন ভালো উকিল। পাওনি এখনো? পেয়েছি, আজ কথা হবে। জহির মুখ নিচু করে হাসছে। নিশাত বলল, হাসছো কেন? হাসির কি বললাম? তোমার দুলাভাই বলছিলেন তোমার কিছু করবার নেই, তাই বাইরের যন্ত্রণা নিয়ে মাতামাতি করছো। তোমার 2-1টা ছেলেপুলে থাকলে এটা করতে না। আমাকে এক লাইনে কিছু সৎ পরামর্শ দিলেন। পরামর্শ তোমার মনে ধরেছে? হ্যাঁ, চলো একটা বাচ্চাকে পৃথিবীতে নিয়ে আসি। নিশাত বাইরের দিকে তাকালো। কি চমৎকার একটা কথা বলেছে। একটা বাচ্চাকে পৃথিবীতে নিয়ে আসি। একমাত্র বাবা এবং মা, এই দুইজন মিলেই অদৃশ্য, অচেনা, রহস্যময় জগৎ থেকে একটা শিশুকে পৃথিবীতে নিয়ে আসে। কি ব্যাপার নিশাত, এরকম অবাক হয়ে তাকিয়েছ কেন? তোমার মত নেই? নিশাত কোমল স্বরে বলল, আমার হাত আছে। বলেই তার কেমন যেন লজ্জা লাগলো। চোখ মুখ লাল হয়ে উঠল। লজ্জা ঢাকার জন্য উঠে বারান্দায় চলে গেল। খুব ইচ্ছে করছে পুষ্পের বাচ্চাকে ধরে এনে কিছুক্ষণ আদর করতে। সময় নেই। উকিলের খোঁজে যেতে হবে। সর্দার করিম, ক্রিমিনাল আইনের ওস্তাদ লোক। তার হাতে একবার ব্যাপারটা তুলে দিতে পারলে পুরোপুরি নিশ্চিত হওয়া যায়। নিশাত, কি? তোমার গোলাপের টবগুলোর অবস্থা দেখেছ? সবগুলো গাছে পোকা ধরেছে। গত সপ্তাহে তুমি ইনসেকটিসাইড দাওনি, তাই না? ভুলে গিয়েছিলাম। তাই দেখছি জগৎ সংসার ভুলে যেতে বসেছ। কয়েকদিন পর দেখা যাবে আমার কথাও তোমার মনে নেই। নিশাত কিছু বলল না। গোলাপ গাছগুলোর অবস্থা সত্যিই কাহিল। পানিও দেওয়া হয় না। টব শুকিয়ে খটখট করছে। সত্যি খুব অন্যায় হয়েছে। তৃষ্ণায় ওদের বুকের ছাতি ফেটে যাচ্ছিল, অথচ পানির কথা কাউকে বলতে পারে না। নিশাত গাছগুলোতে পানি দিল, ওষুধ স্প্রে করে দিল। এই ওষুধটা দেবার সময় কেন জানি তার গা কাঁপে। কঠিন বিষ, অথচ কি সুন্দর সোনালি রং। ইচ্ছে করে পরিষ্কার ঝকঝকে এক গ্লাসে ঢেলে এক চুমুকে গ্লাস শেষ করে দিতে। নিশাত, বলো, চলো রওনা হওয়া যাক। ডিনারের দাওয়াত, এত তাড়া কিসের? একটু সকাল সকালে যাওয়া যাক। গল্পগুজব করে ধীরে সুস্থে আবার রওনা হব। সিঁড়ি দিয়ে নামবার সময় নিশাত শুনল পুষ্প কাঁদছে। বেশ শব্দ করেই কাঁদছে। নিশাতের ব্যাপারটা ভালো লাগলো না। কান্না হচ্ছে একটি খুবই ব্যক্তিগত ব্যাপার। এমনভাবে কাঁদা উচিত নয় যে অন্য কেউ তা টের পেয়ে গেল। কে যেন বলেছিল কথাটি, তুমি যখন হাসো তখন দেখবে অনেকেই তোমার সঙ্গে হাসছে, কিন্তু তুমি যখন কাঁদো তখন দেখবে কেউ তোমার সঙ্গে কাঁদছে না। এটা কার কথা? রামকৃষ্ণ পরমহংস নাকি কবিরের? শুনছিলেন হুমায়ূন আহমেদের লেখা একটি উপন্যাস, প্রিয়তমেশু। আজ 3য় পর্ব। আজকের পর্বটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আমার গল্প পাঠ ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চাইলে অন্যদের সাথে শেয়ারও করতে পারেন। গল্পকথন বা জ্যোতি চ্যানেলের সাথেই থাকবেন। আশা করছি। আল্লাহ হাফেজ।